দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর 15% গেইন ট্যাক্স আরোপের তীব্র বিরোধিতা আবাসন ব্যবসায়ীদের, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। ইউরোপের বাজারে কমছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কাস্টমসে আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ। প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পায়নি এসএমই খাত, বলছে এসএমই ফাউন্ডেশন। শুল্ক করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, দাবি এনবিআর এর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর 15% গেইন ট্যাক্স আরোপ করার প্রস্তাব করা হয়েছে। বাড়ানো হয়েছে রড, ইস্পাত, রেজিন সহ নির্মাণ সামগ্রীর কর হার। জানিয়ে উদ্বেগ জানিয়েছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে করে বাড়বে ভবন নির্মাণ ব্যয়। এমনকি নতুন প্রকল্পের জন্য জমি দিতেও আগ্রহ হারাবেন জমির মালিকরা। হিরজুন মিরার রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল হুদা। ভবন নির্মাণে প্রতি বর্গফুটে রড লাগে কমপক্ষে 5 কেজি, ভিত্তি আর ছাদে যা বাড়ে আরো কয়েক গুণ। মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর প্রতি টন রডের দাম বেড়েছে 15 থেকে 20,000 টাকা, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 97,000 টাকায়। শুধু রডই নয়, বেড়েছে প্রায় সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম। এমন অবস্থায় 2026-27 অর্থ বছরের বাজেটে রড ও ইস্পাতের ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফেরোঅ্যালয়, স্ক্যাপ, বিলেট, ইনগট ও এমএস রড উৎপাদনের বিভিন্ন ধাপে 2,700 টাকা থেকে বাড়িয়ে 3,400 টাকা করার প্রস্তাব করা হয়েছে। দ্বিগুণ করা হয়েছে রেজিনের আমদানি শুল্ক, আর কপার তার ও টিউবে কর বাড়িয়ে করা হয়েছে 25%। আমরা স্কুলে দেখছি বাজেটের আগেই কিন্তু আমাদের নির্মাণ সামগ্রীর দাম 31% বেড়েছে, এবং বাজেট আবার নতুন করে যে কর বসানো হয়েছে সিমেন্টের উপরে, রডের উপরে, কেবলের উপরে, গ্লাসের উপরে, তো তাতে দেখা যাচ্ছে যে আরও যদি 10-12% বেড়ে যায়, তাহলে আলটিমেটলি যদি 45%, 46% যদি আমাদের দাম বেড়ে যায়, তাহলে আসলে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। এখানেই শেষ নয়, আসছে অর্থ বছর থেকে জমির মালিকদের জন্য গেইন ট্যাক্স চালুর প্রস্তাব করেছে সরকার। ফলে সাইনিং মানির বাইরেও ডেভেলপারদের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটের ওপর 15% কর দিতে হবে জমির মালিকদের, যা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত সংকটে থাকা আবাসন খাতকে বিপর্যয়ের মুখে ফেলবে। এমনিতে একটা আইন অলরেডি আছে, সেটা হচ্ছে যে আমরা যে ডেভেলপ করি, ল্যান্ডলর্ডদেরকে যে আমরা সাইনিং মানি দিই, তার উপর 15% তাদের ট্যাক্স কিন্তু আছে। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে উনি যে অংশটা পাবেন, ফর এক্সাম্পল ধরেন একটা বিল্ডিং করলাম, উনি 10টা ফ্ল্যাট পাচ্ছেন, 10টা ডেভেলপার পাচ্ছেন। উনি যে 10টা ফ্ল্যাট পেলেন, সেই ফ্ল্যাটের উপরে ওনাকে আবার 15% ট্যাক্স দিতে হবে। আপনার 10টা ফ্ল্যাটের দাম মনে করেন 15 কোটি টাকা, এই 15 কোটি টাকার 15% 2,25,00,000 টাকা আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে তো ভাই আপনি নিজেই জমিটা বিল্ডিং করতে পারতেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদনের আগে 15% গেইন ট্যাক্স এবং নির্মাণ সামগ্রীর ওপর কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের। 15% যে অতিরিক্ত গেইন ট্যাক্স সরকারকে প্রত্যাহার করবার জন্য আমরা অনুরোধ করছি। ব্যর্থতায় দেশব্যাপী আমরা যারা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি, সমস্ত নির্মাণ কাজ আমরা বন্ধ করে দেব। এই সেক্টর থেকে সরকার প্রায় 50,000 কোটি টাকা ট্যাক্স পায়। এই ট্যাক্সটা বন্ধ হয়ে যাবে, সরকার ইনকাম বন্ধ হবে। এই সেক্টরের সাথে যে আমরা যে প্লট ফ্ল্যাট সেল করি, বিদেশ থেকে রেমিটেন্সটা আছে, তার প্রায় 20%-এর বেশি কিন্তু আমাদের মাধ্যমে আসে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে চিন্তা করতে কত বড় ক্ষতি। রিহ্যাবের হিসেবে 2022 সালে 17,823টি ফ্ল্যাট বিক্রি করেছেন এ খাতের উদ্যোক্তারা। পরের বছর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে বিক্রির পরিমাণ। 2024 সালে যা নেমে আসে 11,974টিতে। বিক্রি কমার এই ধারা পরের বছরগুলোতেও অব্যাহত আছে। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় 3.5%। ইপিবির দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থ বছরের সাথে চলতি অর্থ বছরের প্রথম 11 মাসের তুলনায় উঠে এসেছে এমন চিত্র। পোশাক শিল্প মালিকরা বলছেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাস্টমস ও বন্ড ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতায় প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকার সক্ষমতা কমেছে। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জিত দেবাবু। তৈরি পোশাক রপ্তানি শিল্প বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান খাত, কিন্তু চলতি অর্থ বছরে এই পোশাক রপ্তানি নিম্নমুখী। ইপিবির তথ্য বলছে 2025 সালের জুলাই থেকে 2026 সালের মে মাস পর্যন্ত 11 মাসে ইইউভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি হয়েছে $1,736 কোটি, অথচ আগের অর্থ বছরের একই সময়ে যা ছিল প্রায় $1,800 কোটি।
এই হিসাবে বলে দিচ্ছে চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে স্বস্তিতে নেই বাংলাদেশের তৈরি পোশাক খাত। এই পরিস্থিতির জন্য দেশের নীতিগত সহায়তার বিপরীতমুখিতাকে দুষছেন ব্যবসায়ীরা। অথচ ইউরোপের বাজারে চীন, ভিয়েতনাম ও তুরস্ক নিজ আধিপত্য বাড়াচ্ছে। বায়ারের এবং আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর সাথে যদি আমরা কম্পিট করে দেখতে চাই, তাহলে কিন্তু ওদের সাথে প্রাইজের সাথে আমরা পারছি না। কারণ আমাদের প্রাইসের আমাদের যে বৈশিষ্ট্য আপনি দেখবেন গত 6 মাসের মধ্যে পোর্ট চার্জ, অবডকের চার্জ, আপনার তেলের দাম বৃদ্ধির কারণে আপনার অল অ্যাক্সেসরিজের প্রাইস সব কিছু কিন্তু বৃদ্ধি। তো এইভাবে যদি সবসময় বাড়তে থাকে তাহলে বায়ার তো প্রাইস বাড়াচ্ছে না, বায়ার যাচ্ছে যত কম প্রাইসে যেখানে পাবে সেখানেই যাবে। তো অন্যান্য কান্ট্রিতে কিন্তু সাবসিডিয়ারি দিয়ে সেটা কাভার করছে, কিন্তু আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। পোশাক শিল্প মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সংক্রান্ত জটিলতায় প্রতিযোগী দেশগুলো এখন ইউরোপের বাজারে রপ্তানিতে বেশি জোর দিচ্ছে। জার্মানি, স্পেন, ফ্রান্স ও ইতালি বাংলাদেশের রপ্তানির বড় বাজার। সেখানে বাড়ছে তীব্র প্রতিযোগিতা। কিন্তু দেশে কাস্টমস ও বন্ডের আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। ফলে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, সংকুচিত হচ্ছে বাজার। বন্ড, কাস্টমস বন্ডে আপনি যখন নতুন কোনো আইটেম আনবেন, আপনার এতগুলো স্ক্রুটিনির মাধ্যমে যেতে হয়। তো যার কারণে আপনি খুব সহজে একটা বায়ারকে যে সাপ্লাই দেবেন ইমিডিয়েট, এবং বায়ারের কাছে কিন্তু টার্নওভার টাইমটা এটা হিউজ ফ্যাক্টর। কারণ একটা ফ্যাশন হয়তো চলতেছে 1 মাস বা 2 মাসে, আপনার কাস্টমারকে এই যে 1-2 মাস ট্রেন্ড আসছে, নতুন ট্রেন্ড, এই টাইমের ভিতরে আপনাকে দিতে হবে, কিন্তু আপনি ওই সময়টা বিভিন্ন ব্যারিয়ারের কারণে করতে পারছেন। আমাদের সব কোর্স করে ফেলছে এটা। পোশাক রপ্তানি খাতের নেতিবাচক ধারা থেকে ঘুরে দাঁড়াতে নীতিগত সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি তৈরি পোশাক রপ্তানি খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বাজেটে এসএমই খাতের প্রস্তাবনা যথাযথ গুরুত্ব পায়নি, এমন তথ্য জানিয়ে সংশোধিত বাজেটে 113টি প্রস্তাবের অন্তত 40% বিবেচনা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। যদিও এনবিআর বলছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে শুল্ক, ভ্যাট ও করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। বুধবার রাজধানীতে এসএমই খাতের প্রাপ্তি আর প্রত্যাশা নিয়ে আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে। দেশে বর্তমানে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র আর মাঝারি প্রতিষ্ঠান রয়েছে 1,17,00,000। সেই উদ্যোক্তাদের কথা বিবেচনায় নিয়ে 113টি প্রস্তাব দিয়েছিল এসএমই ফাউন্ডেশন 2026-27 অর্থ বছরের বাজেটে, যেখান থেকে 36টি প্রস্তাব সম্পূর্ণ বা আংশিক গ্রহণ করেছে সরকার, যাকে প্রয়োজনের তুলনায় অপ্রতুল জানিয়ে 40% প্রস্তাব বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। আমার অনুরোধ থাকবে যেটা আরো একটু বেশি করতে হবে, অন্তত এটা 20%, অন্তত 40% প্রস্তাবনা যেগুলো আপনাদের কাছে বিবেচনাযোগ্য বলে মনে হবে, এটি যদি গ্রহণ করেন তাহলে এসএমইদের উন্নতি হবে এবং এর সাথে সাথে দেশের উন্নতি হবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যদিও এনবিআর এর কর্মকর্তারা বলছেন, ব্যবসা বাণিজ্যের প্রসার আর বিনিয়োগ আকর্ষণে প্রণয়ন করা হয়েছে এবারের বাজেট, যেখানে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। এজন্য ছাড় দেওয়া হয়েছে শুল্ক, ভ্যাট আর আয়করের মতো খাতে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও সেরকম একটি ধারণা দেওয়া হয়েছে আমাদেরকে, যে আমাদেরকে এই ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগ যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে বিশেষভাবে প্রণোদনা দেওয়ার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। আলোচনায় বলা হয়, এসএমই খাতের কথা বিবেচনায় নিয়ে 7,800 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার প্রস্তাবিত বাজেটে। এজন্য ক্রিয়েটিভ ইকোনমির উন্নয়নে 300 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার। 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে নারী উদ্যোক্তাদের উন্নয়নে। এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ঘোষণা করা হয়েছে 2,000 কোটি টাকার বিশেষ তহবিল। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সার্ভিস প্ল্যাটফর্ম, এসএমই ক্লাস্টার ম্যাপিং হালনাগাদ করা, ইউথ এন্টারপ্রেনারশিপ ফর স্টুডেন্টস অ্যান্ড স্টার্টআপ কর্মসূচি বাস্তবায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, কেন্দ্রীয় উদ্যোক্তা ডাটাবেস প্রতিষ্ঠা এবং দেশি বিদেশি বাজারে প্রবেশের সহায়তা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন ত্বরান্বিত করা, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকার প্রণোদনা প্রস্তাব দিয়েছে সরকার, যেখান থেকে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতের উদ্যোক্তাদের জন্য। সেই অর্থ বিতরণ করা হবে এসএমই ফাউন্ডেশন সহ আরও 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বিলুপ্তির পথে সিরাজগঞ্জের প্রায় 250 বছরের প্রাচীন শীতল পাটি শিল্প, মূলধন ও প্রশিক্ষণ সহ বাজার ব্যবস্থাপনার সংকটে মুখ থুবড়ে পড়েছে সদর কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার এই গ্রামীণ কুটির শিল্পটি।
সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত। ৭৫ বছর বয়সে রাধারানী কর, কিশোরী বয়সে বাবার হাত ধরে শেখা এই কাজ শখের বশে শুরু হলেও সংসারের ঘানি টানতে আজও চলছে জীবন সংগ্রাম। জন্মের থেকে এই কর্ম আমরা করি, এই কাজ করি। আমরা ছাওয়াল পান নিয়ে বিয়া দিই, তার জামাইরে সবাই এই কাজই করি আমরা। রাধারানীর মতোই অনেকেই জীবিকার তাগিদে বংশ পরম্পরায় ধরে রেখেছেন বাপদাদার আদি পেশা। শীতলপাটি পল্লী হিসেবে পরিচিত জেলার সদর কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার অন্তত ২০টি গ্রাম জুড়ে প্রায় একই চিত্র। একসময় জৌলুস থাকলেও এখন আর তেমন আয় হয় না পাটি তৈরি করে। বেশি দামে বেত কিনে স্ত্রী সন্তানদের নিয়ে পাটি বানিয়েও সংসার চালানো কঠিন হয়ে গেছে। প্রায় ৪,০০০ টাকা খরচা হয় মজুরি সহ, আমাদের এতে কিছুই থাকে না, তাতে আমার সংসার চলা কঠিন। দুইটা নিজে বুনি, দুইটা মানুষ দেব নাই, মজুরি দিই, তাক আবার রং কিনি। এই পাটির দাম নাই, দাম কম, সংসার আমগর চলে না তো। এই যে আমগর যদি নিজস্ব বেত হইল নি তাহলে চলল নি। পুরুষরা গুল্ম জাতীয় উদ্ভিদ মূর্তা থেকে বেত সংগ্রহ করে, তাতে নানা রঙে রাঙিয়ে রোদে শুকানোর পর শীতল পাটি বোনেন নারীরা। একটি পাটি তৈরিতে গড়ে 450 টাকা ব্যয় হলেও বিক্রি হয় 600 থেকে 1500 টাকায়। এতে শ্রমের মূল্য ছাড়া খুব একটা লাভ হয় না। এই আগের মতন সেরকম আর দাম নাই এবং শ্রমিক খরচ বেশি, সেই জন্য এগুলা এখন আর চলে না তেমন দামে। আগে যে পরিমাণ চলছে তার চেয়ে ধীরে ধীরে এখন একটু কম চলে। তাই এখন আমি প্রত্যেক মাসে মনে করেন যে 200, 250, 300 পিসও কিনে প্রত্যেক মাসে এগুলা সাপ্লাই দিই। এই শিল্প টিকিয়ে রাখতে পুঁজি, প্রশিক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয় ব্যবসায়ী নেতাদের। আমরা সিরাজগঞ্জের সাধারণ জনগণ যারা সচেতন মহল, তারা বারবার কিন্তু সরকারকে বলেছি যে এখানে বিশেষ অনুদান দিয়ে এই শীতল পাটিকে রক্ষা করা দরকার, এই শিল্পটাকে রক্ষা করা দরকার। কারিগরদের যদি সুন্দরভাবে প্রশিক্ষণ দেয় তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো তৈরি হবে। ভালো তৈরি হলে এগুলা শুধু বাংলাদেশের বাজারে বিক্রি হবে না, এগুলো বাংলাদেশ ছেড়ে বাইরের বাজারেও আমরা পাঠাতে পারবো এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জেলার শীতল পাটি শিল্প রক্ষায় ঋণ সুবিধা প্রদান ও মেলার আয়োজন সহ নানা সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। উদ্যোক্তাদের নিয়ে আমরা মেলা আয়োজন করে থাকি। সেই মেলায় যদি তারা অংশগ্রহণ করে তাহলে তাদের পণ্যটাকে তারা আরও বেশি পরিচিত করে নিতে পারে, অথবা আরও বাজারজাতকরণে তারা নতুন নতুন বাজার তৈরি করতে পারে। একটি বিশাল জনগোষ্ঠীর জীবন জীবিকার স্বার্থে ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প রক্ষা করার দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5616-তে। হাতবদল হয়েছে 940 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 182টির, কমেছে 150টির, আর অপরিবর্তিত আছে 65টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। The DSEX gained 11.6 points today to close at 5,616 points. Turnover surged to 940 crore with 267 million shares being traded. 184 stocks advanced while 158 declined, showing modestly positive breadth. This is a quiet session after Monday's 85-point crash to 5,554 points. The turnover jump without meaningful price movement suggests rotation rather than accumulation, and pharma and IT companies saw pressure selling while telecom and miscellaneous held up. The 5,600 level is acting as a support, but a decisive close above 5,650 is needed to confirm the downtrend from June's peak is over. বহু বছর ধরে নিষেধাজ্ঞা, উত্তেজনা আর সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা ইরানকে এবার বড় ধরনের অর্থনৈতিক ছাড় দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেলের ওপর নিষেধাজ্ঞা সাময়িক শিথিলের পর বিদেশে জব্দ থাকা $1,200 কোটি ছাড়ের বিষয়েও অগ্রগতি এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতা সফল হলে শুধু দুই দেশের সম্পর্ক নয়, বদলে যেতে পারে বৈশ্বিক জ্বালানি অর্থনীতির সমীকরণও। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে চাপে ছিল ইরানের অর্থনীতি।
এবার সেই পরিস্থিতি বদলানোর ইঙ্গিত মিলেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন 2 ধাপে $1,200 কোটি ছাড় করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 60 দিনের জন্য ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সমঝোতার সবচেয়ে বড় প্রভাব পড়বে জ্বালানি বাজারে, কারণ বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। বিশ্বের সমুদ্রপথে বাণিজ্য হওয়া তেলের প্রায় 1/4 পরিবাহিত হয় এই সংকীর্ণ জলপথ দিয়ে, যার পরিমাণ প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল। কয়েক মাসের অস্থিরতায় জাহাজ চলাচল ব্যাহত হয়, বিমা খরচ বাড়ে, সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর, কারণ দেশের আমদানি বিলের বড় অংশই জ্বালানি খাতে ব্যয় হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক ডলার কমলেও কমতে পারে জ্বালানি আমদানি ব্যয়, বিদ্যুৎ উৎপাদন খরচ এবং ডলারের উপর চাপ। পরোক্ষভাবে নিয়ন্ত্রণে আসতে পারে মূল্যস্ফীতিও। তবে অনিশ্চয়তা এখনো কাটেনি। একদিকে আলোচনার টেবিলে বসেছে ওয়াশিংটন ও তেহরান, অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান চুক্তি না মানলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আসিফ ইকবাল খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইকে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।